কোন বিষয়টা জানি আজকে আইন বিজ্ঞান না ফাইনাল ইয়ারে সাক্ষ্য আইন না সাক্ষ্য আইন আইন বিজ্ঞান না আজকে জি না ম্যাম, সাক্ষ্য আইন আছে আজকে। সাক্ষ্য আইন আচ্ছা ঠিক আছে, আমি ধরো আইন বিজ্ঞানের ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। এখন জি ম্যাম, কতটুকু পড়াইছিলাম বলেন? জি ম্যাম, গত সপ্তাহে 4 নম্বর প্রশ্নটা হয়ে গেছে, ইঙ্গিতবাহী প্রশ্ন 4-এর ক, খ, গ হয়ে গেছে। আজকে 5 নম্বর চলবে। স্টপেল পড়াইছিলাম না? ও স্টপেল তো 4-এরই। আচ্ছা আজকে ধরবো বৈরিশাখ। বৈরিসাক্ষ্য জিনিসটা কি? বৈরিসাক্ষ্য জিনিসটা কি বুঝতে পারছেন? জি ম্যাম, জি ম্যাম, বৈরিসাক্ষ্য জিনিসটা কি? ম্যাম, বৈরিসাক্ষ্য বা হস্টাইল উইটনেস মানে কি জানেন? বৈরিসাক্ষ্য বা হস্টাইল উইটনেস মানে হচ্ছে আপনার কি, এটা হচ্ছে হস্টাইল উইটনেস মানে হচ্ছে আপনার নিজের সাক্ষী যখন অপরের পক্ষে সাক্ষ্য দেয়, সেইটা হচ্ছে হস্টাইল উইটনেস। ধরেন একটা খুনের আসামি, ঠিক আছে, তার পক্ষে আপনাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ আপনি তার পক্ষে সাক্ষ্য দিবেন, এটাই আর কি। কিন্তু আপনি আদালতে গিয়ে কি করলেন? আপনি আদালতে গিয়ে তার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করলেন, অর্থাৎ তার সাথে আপনার সমস্ত কথোপকথন ছিল যে সে আপনার পক্ষে মানে আপনি তার পক্ষে সাক্ষ্য দিবেন, কিন্তু আপনার কি হইলো পরবর্তীতে সবকিছু আপনার বিপক্ষে হয়ে গেল। অর্থাৎ আদালতের এজলাসে এসে সে বলতেছে যে না, সে খুন করছে, আমি নিজের চোখে দেখছি সে খুনি, অর্থাৎ সোজা কথা সম্পূর্ণ আপনার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করছে। এখন এই জায়গায় কিছু বিষয় আছে। যদি বিষয়টা হয় যে আপনি সত্যিকার অর্থেই খুনি, হ্যাঁ আপনি সত্যিকার অর্থেই খুনি এবং আপনি যে সাক্ষীকে রেডি করছেন আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, তাকে আপনি টাকা দিয়ে অথবা কোনো ভয়ভীতি প্রলোভন দেখানোর মাধ্যমে আপনি তাকে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য রেডি করছেন, সেই ক্ষেত্রে সে যদি আদালতে বা এজলাসে এসে যদি সে আপনার বিপক্ষে সাক্ষ্য উপস্থাপন করে, সেইটা কোনো দোষের কিছু না, সেই ক্ষেত্রে আপনি অপরাধী হবেন না। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনি কি যেই লোকের কাছ থেকে, অর্থাৎ যেই মানে লোকের বিপক্ষে আপনি সাক্ষ্য দিলেন, সে সত্যিকার মানে আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে হায়ার করে নাই বা কিছু না, অর্থাৎ সত্যিকার অর্থে সে একজন জেনুইন পার্সন, অর্থাৎ তাকে ফাঁসানো হয়েছে, সে পরিস্থিতির শিকার, সেই ক্ষেত্রে যদি আপনি আয়সা তার বিপক্ষে সাক্ষ্য উপস্থাপন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস বলা। তার মানে বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেসেরও কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? একজন ব্যক্তি আপনার বিপক্ষে সাক্ষ্য উপস্থাপন করলেই যে সে খারাপ হয়ে গেল, হ্যাঁ আপনার মানে সে বায়াস হয়ে গেছে বিরোধী পার্টির কাছে এবং আপনার কাছে আপনি তাকে জেরা করবেন বিষয়টা কিন্তু তা না।
এখানে আপনি যদি টাকা পয়সা দিয়ে তারে হায়ার করে নিয়ে আসেন বা ভয়ভীতি বা প্রলোভন দেখানোর মাধ্যমে যদি আপনি তার অর্থাৎ আপনার পক্ষে মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করার জন্য যদি আপনি তাকে রেডি করে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে সেটা আপনার মানে সেই ক্ষেত্রে সেটা বৈরী সাক্ষ্য হবে না। সেক্ষেত্রে সেটা বৈরী সাক্ষী হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে কি, আপনি যদি মনে করেন যে এই করে থাকেন, অর্থাৎ আপনি পরিস্থিতির শিকার, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনি আপনার সাক্ষীকে সাক্ষ্য উপস্থাপন করতে নিয়ে আসেন, ও যদি তখন বিরোধী পার্টি বা বিরুদ্ধে সাক্ষ্য দেয়, সেক্ষেত্রে সেটা আপনার বৈরী সাক্ষী বা হস্টাইলিটিস। তাহলে হস্টাইলিটিস বা বৈরী সাক্ষীর যে প্রাথমিক ধারণাটা, প্রাইমারি ডিসকাশন, সেটা বোঝা গেছে? বুঝতে পারছেন? জি ম্যাম, জি ম্যাম। কি বুঝছেন বলেন, কি বুঝছেন বলেন না। জি ম্যাম, সাক্ষী বিপক্ষে যদি সাক্ষ্য দেয়, হ্যাঁ, তাহলে সেটা হবে বৈরী সাক্ষী, মানে যে উদ্দেশ্যে তাকে নিয়ে গেছে কোর্টে, তো সেক্ষেত্রে যদি তার পক্ষে সাক্ষী না দিয়ে হয়তো মানে তার বিপক্ষে সাক্ষীটা দিল, হ্যাঁ, তাকে সাজাইয়া নিয়ে গেছে বিষয়টা নিয়ে এভাবে বলবার জন্য, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্যটা দিচ্ছে, সেটা হচ্ছে বৈরী সাক্ষী, অর্থাৎ খারাপ সাক্ষী যেটা, এটাই। কিন্তু আপনার এখানে একটা কথা আছে, যদি মিথ্যা সাক্ষ্য উপস্থাপনের জন্য তারা রেডি করেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে সেটা হস্টাইল উইটনেস কিন্তু হবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটা হস্টাইল উইটনেস হবে না। আচ্ছা, গেল। তাহলে এখন আসেন আমরা মূল টপিকসে চলে যাই, দেখি এখানে কি বলা আছে। যেই পক্ষ সাক্ষী উপস্থাপন করে অর্থাৎ সাক্ষ্য গ্রহণ করে তা হচ্ছে জবানবন্দি, অর্থাৎ যেই পক্ষ সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে অর্থাৎ সে সাক্ষ্য গ্রহণ করে সাক্ষী, সেটা হচ্ছে জবানবন্দি। কিন্তু যদি পক্ষের সাক্ষী বিরুদ্ধ সাক্ষ্য প্রদান করেন তবে সেটা বৈরী সাক্ষী। অর্থাৎ আমার পক্ষের সাক্ষী যদি আপনার বিরুদ্ধ সাক্ষ্য প্রদান করে অর্থাৎ বিরোধী পার্টির পক্ষে সাক্ষ্য উপস্থাপন করে, সেইটা হবে বৈরী সাক্ষী। এই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে নিজের সাক্ষীকে জেরা করা যাবে। এখন আপনার সাক্ষী যখন আপনার বিপরীতে সাক্ষ্য দেবে, তার মানে সে বায়াস হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আদালতের অনুমতি নিয়ে তাকে কি করতে পারবেন, জেরা করতে পারবেন। কারণ জেরার মাধ্যমেই সাক্ষীর বিশ্বাসযোগ্যতা উপস্থাপন করা সম্ভব হয়, নির্ণয় করা সম্ভব হয়। ঠিক কিনা? হ্যাঁ, জি ম্যাম। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটাই বলা হয়েছে। তাহলে এই বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেসটা বিষয়টা মূলত কোথায় বলা আছে? হস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী। এখন আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, হস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী কি শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নাকি সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য? ফৌজদারি এবং সিভিল উভয় মামলার ক্ষেত্রে বৈরী সাক্ষী আগমন ঘটতে পারে। এবং যখনই এরকম সিচুয়েশন হবে এবং সেইটা যদি মনে করেন যে আপনি কোনো ভীতি প্রদর্শন বা টাকা পয়সা লোক দেখানোর মাধ্যমে তাকে উপস্থাপন করেন নাই, জেনুইনলি তার এটা উপস্থাপন মানে হওয়াটা দরকার ছিল, সেই ক্ষেত্রে সে যদি এরকম বায়াস হয়ে গিয়ে আপনার বিপক্ষে সাক্ষ্য উপস্থাপন করে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তাকে আদালতের অনুমতি নিয়ে জেরা করতে পারবেন। কারণ জেরার মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নির্ণয় করা যাবে। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনি তাকে টাকা পয়সা দিয়ে আপনার পক্ষে মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করার জন্য নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে আপনি যতই জেরা করেন না কেন কোনো লাভ হবে না, যদি সে মানে আদালতে সঠিকভাবে আপনার বিপক্ষে আপনার মানে আপনি যে তাকে ভীতি প্রদর্শন করছেন বা টাকা পয়সা দিয়ে আপনি যে তাকে নিয়ে আসছেন, এটা যদি সে প্রমাণ করতে পারে। এবার বুঝতে পারছেন কিনা? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখেন বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস কি? বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি একটি মামলার কোনো পক্ষের দ্বারা সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা হলেও আদালতে সেই পক্ষের বিরুদ্ধে বা বিরূপ সাক্ষ্য দেন। এই পরিস্থিতিতে বা আহ্বানকারী পক্ষ সেই পক্ষকে বৈরী বা প্রতিকূলতা ঘোষণা করতে পারে এবং তাকে জেরা করার অনুমতি চাইতে পারে। এবং এটি প্রায়শই দেখা যায় সাক্ষী ভয়, চাপ বা অন্য কোনো কারণে তার আগে বক্তব্য পেশ করতে পারে।
আচ্ছা, গেল বিষয়টা। এবার আসি বৈরী সাক্ষীর বৈশিষ্ট্য। তাহলে আমরা বৈরী সাক্ষীর কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। এবার আসেন আমরা দেখি বৈরী সাক্ষীর বৈশিষ্ট্য কেমন থাকতে হবে। তার বিরূপ আচরণ থাকতে হবে, অর্থাৎ যেই পক্ষ তাকে তলব করেছে তার বিপক্ষে সে সাক্ষী, অর্থাৎ তার আচরণটা বিরূপ থাকতে হবে, সে বায়াস হয়ে গেছে এরকম একটা বিষয় থাকতে হবে। বৈরী ঘোষণা, আহ্বানকারী কি পক্ষ আদালত জানিয়ে এই সাক্ষীকে বৈরী সাক্ষী ঘোষণা করার আবেদন করতে পারবে। অর্থাৎ আহ্বানকারী কি করতে পারে, আহ্বানকারী পক্ষ আদালতকে জানিয়ে ওই সাক্ষীকে বৈরী সাক্ষী ঘোষণা করার আবেদন করতে পারে। অর্থাৎ যে ব্যক্তি আপনার বিপক্ষে, মানে অলরেডি আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি সংজ্ঞার মধ্যে, তারপর এখানে ভেঙে ভেঙে একটু বোঝানো হচ্ছে। আহ্বানকারী পক্ষ আদালতকে জানিয়ে আদালতের অনুমতি নিয়েই সাক্ষীকে বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করবে। জেরার সুযোগ, বৈরী ঘোষণা করা হলে আহ্বানকারী পক্ষ সাক্ষীকে জেরা করতে পারে, যা সাধারণত তাদের নিজেদের সাক্ষীর ক্ষেত্রে হয় না। কি বলা হয়েছে, বৈরী ঘোষণা করা হলেও আহ্বানকারী যে পক্ষ থাকবেন তিনি সাক্ষীর যে জেরা, ঠিক আছে, সাক্ষীকে যে জেরা করতে পারে সাধারণত তাকে নিজেদের সাক্ষীর ক্ষেত্রে সেটা করা হয় না। বিষয়টা বুঝতে পারছেন? না বুঝতে আবার বলেন। একজন সাক্ষীর থেকে তখনই বৈরী ঘোষণা করা হবে যখন নাকি সে তার পক্ষের বিরুদ্ধে সাক্ষী দিবে, এবং যেহেতু আমার পক্ষের সাক্ষীকে আমি জেরা করব না, কিন্তু তারপরও এখানে আমাকে জেরা করতে হচ্ছে, তবে সেটা আদালতের অনুমতির সাপেক্ষে, বিনা অনুমতিতে আমি করতে পারবো না। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। ক্লিয়ার? বৈরী সাক্ষীর বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার? হ্যাঁ, বলেন তো বৈরী সাক্ষীর বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি হতে পারে, কি ধরনের বৈশিষ্ট্য বা আচরণ তার মধ্যে থাকতে পারে, বলেন দেখি। বলেন। ম্যাম, বৈরীর বৈশিষ্ট্য যেটা হচ্ছে এক বিরূপ আচরণ করবে। হুম। তারপর হচ্ছে বৈরী ঘোষণা করার মাধ্যমে, তারপর তাকে জেরা করার সুযোগ, এটার মাধ্যমে তাকে ঘোষণা করবে। আচ্ছা, এবং এদেরকে জেরা যে করা যাবে এটা আদালতের কি অনুমতি ছাড়া করতে পারবেন? না, আদালতের অনুমতি নিয়ে তারপর তাকে জেরা করা যাবে। আচ্ছা, গেল। এখন কথা হচ্ছে এরকম কেন হয়, কেন এরকম হয়, কেন সাক্ষী আপনার পক্ষের সাক্ষী অন্যের পক্ষে সাক্ষী উপস্থাপন, এই জিনিসটা কেন হয়? দেখেন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভয় বা চাপ। সাক্ষী ভয় বা চাপের মুখে এসে তার সাক্ষ্য পরিবর্তন করে ফেলে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। সাক্ষী কি করে, ভয় বা চাপের মুখে এসে সাক্ষ্য পরিবর্তন করে। বিরুদ্ধ পক্ষ হয়তোবা তাকে প্রাণনাশের হুমকি দেয়, অথবা তার পরিবারের কোনো মানে ক্ষতি করার বা পরিবারের সুনাম নষ্ট করার, অর্থাৎ তাকে হয়তোবা ভয় বা হুমকি দেয়। এই কারণে সে বাধ্য হয়ে সাক্ষ্য পরিবর্তন করে, কারণ প্রতিটা মানুষেরই জীবনের ভয় আছে, সম্মানের ভয় আছে। আচ্ছা, স্বেচ্ছায় তথ্য গোপন, অনেক সময় সে স্বেচ্ছায় তথ্য গোপন করে ফেলে, অর্থাৎ মিথ্যা কথা বলে ফেলে। কখন হয়, সাধারণত এই জিনিসটা তখন হয় যখন নাকি এমন সিচুয়েশন দাঁড়ায় যে সে যদি সাক্ষ্য দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে তার মানে সে নিজেও ফেঁসে যাবে। এরকম সিচুয়েশনে সে আয়সা নিজেই কি করতে পারে, মিথ্যা বলতে বাধ্য হয়, অর্থাৎ সে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে ফেলে। প্রভাবিত হওয়া, ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক সময় বিচার প্রক্রিয়ার জটিলতার কারণে বা অন্য কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তাদের পূর্বে বক্তব্য থেকে সরে আসে। অনেক সময় প্রত্যক্ষদর্শী মানে হচ্ছে আপনার উইটনেস, আই উইটনেস, যে সরাসরি দেখছে। বিচার প্রক্রিয়ার জটিলতার কারণে, অর্থাৎ জেরা করার সময় হয়তো বা বিরোধী পার্টি এমন ভাবে তাকে জেরা করছে। আর একটা বিষয় কি, কমন একটা বিষয়, আমরা যতই আইনের লোক থাকি বা যতই আমরা মানে স্ট্রং থাকি না কেন, আমরা কিন্তু মানে কোর্ট কাচারি থেকে একটু দূরেই থাকতে পছন্দ করি সবসময়, ঠিক কিনা বলেন? আমরা প্রতিটা মানুষই কোর্ট কাচারি থেকে, অর্থাৎ আদালত, পুলিশ, এসব থেকে একটু দূরে থাকতে পছন্দ করি, ঠিক কিনা? ঝামেলায় জড়াইতে চাই না, যাই বলেন। হ্যাঁ, একজন খুবই খারাপ জি লোক, ম্যাম। একজন খুব খারাপ লোক, সেও কিন্তু সব সময় নিজেকে কি আপনার
জনসম্মুখে অর্থাৎ জনসমবলে ভালো রাখার চেষ্টা করে। কেন? যাতে কোর্ট কাচারি বা এসব ঝুট ঝামেলার মধ্যে তাকে ফাঁসতে না হয়, তাই না? হ্যাঁ, তো এইটার কারণে অনেক সময় কি করে মানুষ মানে সে ধরে কোনো মামলায় মানে সে আসামি না বা মামলায় কোনো পক্ষ না, কিন্তু তারপরও সে হয়তোবা সাক্ষী হিসেবে সেই মামলায় সাক্ষ্য দিবে, কিন্তু মামলার জটিলতার কারণে বা অন্য কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে, ঠিক আছে, অর্থাৎ তাকে হয়তো ভয় যদি ভয় দেন, হ্যাঁ তুই যদি সাক্ষ্য উপস্থাপন করিস ই করিস তাহলে তুই ফেসে যাবি মামলায়, তো বাচ্চা কাচ্চা আছে এই আছে এইসব চিন্তা করতে হবে, এরকম চিন্তা ভাবনা করে মেন্টালি ডিসঅর্ডার হয়ে সে অনেক সময় নিজের সাক্ষ্যটা কি বদলায় ফেলে, যাতে সে কোনো জটিলতার মধ্যে বা কোনো ঝামেলার মধ্যে জড়াইতে না পারে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ সব ক্ষেত্রে যে আপনার সাক্ষী বায়াস হয়ে যায় বিষয়টা তা না। অনেক সময় সে নিজের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে, অর্থাৎ নিজের স্বার্থের কথা চিন্তা করে, এবং মূলত বিচার প্রক্রিয়ার যে জটিলতা, এই জটিলতার কারণে সে নিজেকে গুটায় ফেলে। এবার বুঝতে পারছেন? একটা জিনিস মনে রাখবে, মানুষ কিন্তু আপনার যখন আপনার কি বলবো অন্যের দ্বারা প্রভাবিত বেশি হয়, প্রতিটা মানুষই অন্যের দ্বারা প্রভাবিত বেশি হয়। আপনি এরকম মানুষ খুব কম যে পাবেন যারা কিনা নিজের সিদ্ধান্তে চলে। আপনি একটা বিজনেস করতে যাবেন, সেই জায়গায় আপনি অন্যের কথায় আপনি ডিসিশন চালাচ্ছেন। কেন? কেন? এটা কেন? কারণ আপনার সৎ সাহস নেই। আপনি একটা ভালো কাজ করবেন, আপনি সততার সাথে একটা ভালো কাজ করবেন, ঠিক আছে, মানুষের উপকার হবে, জনস্বার্থে আপনি কাজটা করবেন, কিন্তু তারপরেও আপনি কি করবেন? আপনি অন্যের কাছ থেকে ডিসিশন নেবেন। কেন? কেন বলেন তো? এটা কেন হয়? কেন? আপনি একটা সঠিক উদ্যোগ নিয়ে আগাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনাকে যদি দু একজন লোক এসে বা একজনই এসে যদি আপনাকে সেটার নেগেটিভ সাইড দেখায়, হয়তো বা আপনি 2 কদম পিছায় যাবেন। এটা কেন হয় বলেন তো? বলেন। হ্যাঁ, ওটা আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব, এবং সবচেয়ে বড় কথা যেটা, আমরা মানুষরা একটু নিজেকে গুটায় রাখি, তাই না? হ্যাঁ, আমাদের মধ্যে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি, আমাদের নিজেদের প্রতি নিজেদের আত্মবিশ্বাস থাকে না। এই কারণে আমরা কি করি? অন্যের দ্বারা প্রভাবিত হই, তাই না? এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আমরা দেখা যায় যে যেই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল, যে প্ল্যানটা আমার মাথার মধ্যে ছিল, এটা একটা সঠিক প্ল্যান ছিল, কিন্তু তারপরও আমরা সেই অনুযায়ী আগাইতে পারি। তো এটাই হচ্ছে মূল বিষয়। একজন সাক্ষী যখন আপনার বৈরী সাক্ষী হিসেবে পরিণত হয়, শুধুমাত্র সে বায়াস হয় না, অর্থাৎ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, ঘুষ খাওয়ার মাধ্যমেই সে যে বায়াস হয় বিষয়টা তা না। অনেক সময় সে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কি করে? বায়াস হয়ে যায়, অর্থাৎ নিজের কথা চিন্তা করে, নিজের স্বার্থের কথা চিন্তা করে সে বায়াস হয়ে যায়। এবার বুঝতে পারছেন বিষয়টা? তার মানে উপরোক্ত আলোচনা থেকে কি বুঝলাম? বৈরী হলো এমন একজন ব্যক্তি যে কিনা মামলার কোন পক্ষের দ্বারা সাক্ষ্য দিবে এরকম আহ্বান করা হয়েছে, কিন্তু আদালতে এসে সে তার বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করছে। এই জিনিসটা হচ্ছে আমার বৈরী সাক্ষী। এবার ক্লিয়ার? বৈরী সাক্ষী বা হস্টিলিটি সম্পর্কে কোনো প্রশ্ন আছে কারো? ক্লিয়ার? আমরা তাহলে বৈরী সাক্ষী জিনিসটা কি সেটা বুঝলাম, বৈরী সাক্ষীর বৈশিষ্ট্য কি সেটা বুঝলাম, কেন সে বৈরী সাক্ষীতে পরিণত হয় সেটাও বুঝলাম। আর কোনো প্রশ্ন আছে? জি না ম্যাম। আচ্ছা ঠিক না আছে, ম্যাম, তাহলে ক্লিয়ার। প্রশ্ন না থাকে তাহলে আমরা 2 নাম্বার টপিকে চলে যাচ্ছি। কোন পক্ষ কি তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে? সেম বিষয়টা দেখেন, এই যে একটু আগে বুঝাইলাম আপনাদের বৈরী সাক্ষী, ওই জিনিসটাকে আপনার কি চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, ওই জিনিসটাকে চেঞ্জ করে দিতে যে কোন পক্ষ কি তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে। আমি অলরেডি বুঝাইছি, এখন আপনারাই আমাকে বলেন, পারে জেরা করতে? জেরা করতে পারে? জি ম্যাম, পারে। পারে পারে। কখন পারে? আদালতের অনুমতি নিয়ে সে অবশ্যই পারবে, যখন সে হ্যাঁ, কোন সময় পারবে? হ্যাঁ, কোন সময়? ম্যাম, ও যখন যখন সে বিপরীত কথাবার্তা বলবে, তাকে যে উদ্দেশ্যে নিয়ে গেছে সেটা না বলে যখন বিপরীত কথাবার্তাগুলো বলবে, সেই ক্ষেত্রে তখন আদালতের অনুমতি নিয়ে তাকে বৈরী ঘোষণা করে
এটা বলবে। সোজা কথা হচ্ছে বৈরী সাক্ষী যখন মানে বিরুদ্ধ পক্ষে সাক্ষ্য উপস্থাপন করবে তখনই আদালতের অনুমতি নিয়ে তাকে জেরা করা যাবে। সেম জিনিসটাই জাস্ট উল্টায় দিচ্ছে। দেখেন কি লেখছে এখানে, বৈরী সাক্ষী সাক্ষ্য হিসেবে যখন বিরুদ্ধ পক্ষে সাক্ষ্য উপস্থাপন করে তখন স্বভাবতই তাকে সন্দেহের কাতারেই রাখা হয়, আর সন্দেহের কারণেই তখন তাকে জেরা করা হয়। জেরাটা কে করে? জেরাটা তার নিজ সাক্ষী অর্থাৎ মানে নিজ পক্ষ যেটা সেই করে। অর্থাৎ আমি আপনাকে উপস্থাপন করছি, আমি আপনাকে জেরা করব, ঠিক আছে? তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার উত্তরের মাধ্যমেই প্রমাণ করা যাবে। জেরা করার ফলে তাকে জেরা কেন করা হয় বলেন তো? জেরা করা হয় আপনাকে পেঁচানোর জন্য। কখনো জেরা করা দেখছেন? টিভিতে দেখছেন? সামনাসামনি দেখছেন কখনো? হ্যাঁ, কি না ম্যাম? দেখেন নাই। টিভিতে তো দেখছেন, দেখছেন না? জেরা কিভাবে করে? জি ম্যাম। যখন জবানবন্দি তাকে দেয়, তাকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে তাকে কনফিউশনে ফেলে কেন দেওয়ার করা চেষ্টা করে, কেন করা কেন করা হয় কেন করা হয়? যাতে সে মানে কনফিউশন হয়ে সে অরিজিনাল সত্য কথাটা বলে দেয়। বলে দেন। একটা কথা মনে রাখবেন, আপনি আমার সাথে কথা বলতেছেন, ঠিক আছে? আপনি যখন নর্মালি কথা বলতেছেন, আমিও নর্মালি কথা বলতেছি, সব ওকে। কিন্তু যখনই আমি আপনাকে পেঁচানো শুরু করব, অর্থাৎ আপনি যেটাই বলতেছেন সেটাই আমি ধরে মানে প্রশ্ন করতেছি, ঠিক আছে, ভিতরে চলে যাচ্ছি, মানে আপনি যেই অ্যাঙ্গেল থেকেই কোশ্চেন করতেছেন আমি সেই অ্যাঙ্গেল থেকে আপনাকে মানে অ্যান্সার দিচ্ছি, আমি সেই অ্যাঙ্গেল থেকে আপনাকে কোশ্চেন করতেছি বারবার বারবার, তখন একটা সময় আপনি কিন্তু ঘাবড়ে যাবেন না? ঘাবড়ে যাবেন না? জি ইভেন ম্যাম। এই জেরার কারণে অনেক সময় একজন মানে আমি সত্য সাক্ষ্য উপস্থাপন করছি আদালতে আইসা, তারপরও সে কি হয় আপনার নার্ভাস হয়ে সে চুপ হয়ে যায়, কারণ প্রশ্নের ভার সবাই নিতে পারে না, ঠিক আছে? এবং আপনি মনে রাখবেন, আপনি যখন লয়ার হিসেবে আপনি যখন ডিফেন্ডেন্টের পক্ষ নিয়ে লড়বেন তখন আপনাকে জেরা করার অর্থাৎ প্রশ্ন করার যে পাওয়ারটা এটা সাংঘাতিক হতে হবে, তা না হলে আপনি কখনো মামলা জিততে পারবেন না। বুঝতে পারছেন? কারণ একটা আপনার সবকিছু প্রমাণিত হয়ে যাওয়া মামলাকে উল্টায় দেওয়া এত সহজ না। সহজ কি এত? বলেন। সমস্ত আলামত উপস্থাপন করে একজন বাদী পক্ষ যখন মামলা করে সে কি এমনি এমনি মাঠে নামে? মানলাম সে মিথ্যা মামলা করছে, তারপরও সে কি এমনি এমনি মাঠে নামবে? বলেন। আটঘাট ই করেই তো নামবে নাকি? সমস্ত আলামত উপস্থাপন করা হয়েছে। এই জিনিসটাকে উল্টায়া আপনার পক্ষে নিয়ে যাওয়া এত সহজ না। একমাত্র জেরার মাধ্যমেই আপনি এই জিনিসটাকে উল্টাইতে পারবেন। বুঝতে পারছেন? সো জেরা করা হয় কিসের কারণে? জেরা করা হয় তাকে কোশ্চেনের মাধ্যমে পেঁচাইতে পেঁচাইতে তার দুর্বলতা যেটা, বিশেষ করে অনেক সময় এই জেরা করার মাধ্যমে তার দুর্বল সাইডটা বের হয়ে আসে। যখনই আপনি ধরে ফেলতে পারবেন যে এই ব্যক্তির দুর্বল সাইডটা কি, অনেকে রেগে যায়, রাগের বশে সত্য কথা বলে ফেলে। আমরা অনেক সময় রাগের বশে এমন কিছু বলে ফেলে, বেফাস কথা বলে ফেলি যেগুলো আমাদের বলাটা উচিত না, তাই না? তো এই কারণেই মূলত জেরা করা হয়, কারণ এটা তো বের করতে হবে কি কারণে সে উল্টা মানে সাক্ষী দিল বা সাক্ষ্য উপস্থাপন, এটা আমাকে বের করতে হবে না? এই বের করার জন্যই আমাকে জেরা করতে হবে। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। বুঝতে পেরেছি। ওকে ফাইন। কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে যদি সেই সাক্ষী বৈরী সাক্ষ্য বা শত্রু সাক্ষী হিসেবে পরিণত হয়, অর্থাৎ ঘোষিত হয়। এই ক্ষেত্রে আদালত থেকে অন্যান্য ধারা আমি জেরা করতে পারবো কি পারবো না সেটার অ্যান্সার পাইছেন আপনারা? জি ম্যাম, হ্যাঁ? পেয়েছি। এখন কথা হচ্ছে কখন এটা সম্ভব, মানে ঘুরে ফিরে একই জিনিস, বুঝছেন? মানে একই জিনিসকেই আপনার একটু ঘুরায় পেঁচায় লেখছে। এই জন্য অলরেডি কিন্তু উত্তর আপনাদের জানা হয়ে গেছে। এখন লিখবেন কিভাবে, সাজানোর প্যাটার্নটা কি, এইটা আপনাদেরকে বুঝতে হবে। That's it. সাজানোর প্যাটার্নটা কি এটা যদি আপনারা ধরতে পারেন, বুঝতে পারেন, সেখানেই হচ্ছে আপনার মার্কস উঠানোর সবচাইতে ভালো কৌশল।
রিটেনে মার্কস উঠানো একটু যদি কৌশলী ভাবে না লেখেন সেক্ষেত্রে আপনি রিটেনে মার্কস উঠাতে পারবেন না। এই জন্য সবসময় বলি প্রশ্নের মধ্যে আপনার ভূমিকা থাকতে হবে এবং ভূমিকাটা আপনাকে এমন ভাবে লিখতে হবে যে আপনাকে প্রশ্নে কি চাইছে। যেমন এখানে আমি কি বলছি, এখানে আমার প্রশ্ন করে দিচ্ছে, আমার প্রশ্নের মধ্যে দেখে আমাকে ভূমিকাটা নির্ধারণ করতে হবে। যদি ফ্ল্যাট কোশ্চেন থাকে, যেমন এর আগের কোশ্চেনটা আমার ফ্ল্যাট কোশ্চেন ছিল শুধুমাত্র যে বৈরিসাক্ষী বলতে কি বুঝো, তাহলে এখানে আমি হস্টেল উইটনেস বা বৈরিসাক্ষী জিনিসটাকে প্রাইমারি ডিসকাশনটা আমি আলোচনা করছি। তারপরে আমি হচ্ছে বৈরিসাক্ষী আইনগত ব্যাখ্যা যেটা সেটা দিছি, বৈশিষ্ট্য দিছি, তারপর হচ্ছে কেন এমন হয় সেটা দিছি। কিন্তু আমার কাছে কিন্তু জাস্ট একটা কোশ্চেনই চাইছে, বৈরিসাক্ষী কি। আমি চাইলেই তো এক লাইন অ্যান্সার করতে পারতাম, কিন্তু আমি এক লাইন অ্যান্সার করি নাই। কেন? কারণ ওভাবে লিখতে হবে এবং লাস্টে আমাকে উপসংহার দিতে হবে। ভূমিকা উপসংহার মাস্ট, তারপর ভিতরে আপনি যা লেখার লিখেন। কিন্তু এই জায়গায় আমাকে প্রশ্ন করছে, সরাসরি আমাকে প্রশ্ন করছে কোন পক্ষ কি তার নিজ সাক্ষীকে জেরা করতে পারে। এখন আমি যদি হস্টাইল উইটনেস এর বিবরণ দেওয়া শুরু করি তাহলে কি কোশ্চেনের সাথে আমার অ্যান্সারটা মিলবে? বলেন তো। না, আসল উত্তরটা খুঁজে পেতে কষ্ট। মিলবে না, মিলবে তো নাই, উল্টা এক্সামিনার বিরক্ত হয়ে যাবে আপনার খাতায় দেখবে। আপনি যদি ইনফরমেশন সঠিক দিচ্ছেন কিন্তু এক্সামিনার খাতায় দেখবে না। তার কারণ এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে হ্যাঁ অথবা না। আপনাকে হ্যাঁ অথবা না দিয়েই শুরু করতে হবে, অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে ভূমিকাটা ডিপ্লোম্যাটিক ওয়েতে লিখতে হবে যাতে এটা ভূমিকাও হয় এবং সাথে সাথে আমার প্রশ্নের উত্তরও যাতে হয়। বুঝতে পারছেন? তো এইভাবে শুরু করতে হবে। এই জন্য ফার্স্টে কি দিছি আমি, জি জেরা করতে পারবে কখন, নিজ সাক্ষী যখন অন্যের পক্ষে রায় দেয় অর্থাৎ বিরুদ্ধ পক্ষে সাক্ষ্য প্রদান করে তখনই জেরা করতে হবে। এইটাই আমার হচ্ছে ভূমিকা। বুঝতে পারছেন? ভূমিকাটা কিভাবে নির্ধারণ করবেন? সকল প্রশ্নের ভূমিকা একরকম হওয়া যাবে না। যেগুলো ফ্ল্যাট কোশ্চেন সেগুলোর ভূমিকা একরকম এক প্যাটার্নে দিবেন, আর যেগুলো আপনাকে ডিপ্লোম্যাটিক কোশ্চেন করছে সেখানে আপনার ভূমিকাটা ডিপ্লোম্যাটিক। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে সাক্ষ্য মূল্যায়ন, যেটা কখন এটা সম্ভব, কেন এটা হয়, এই সব কিছু আলোচনা করলে যথেষ্ট। যাই হোক, দেখেন ঘুরে ফিরে একই জিনিস, বাস আপনাকে একটু ডিপ্লোম্যাটিক ভাবে অ্যান্সার করতে হবে। আদালতের অনুমতি প্রয়োজন, অলরেডি বলে ফেলছি, এবং এই জিনিসগুলো যদি বুঝে যান আপনারা নিজেরাই সুন্দর করে সাজাতে দিতে পারবেন, এখানে অন্য কারো লাগে না। আচ্ছা, যখন একজন সাক্ষী তার নিজের পক্ষকে সমর্থন না করে বরং তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, দেখেন ঘুরে ফিরে একই জিনিস। এবং এই জেরার উদ্দেশ্যটা কি? সাক্ষী দেওয়া বক্তব্যের মাধ্যমে অসঙ্গতি বা মিথ্যাচার তুলে ধরা এবং আসল সত্যটা উদ্ঘাটন। জেরা করার উদ্দেশ্য তাহলে বুঝে গেছে? হ্যাঁ, জি ম্যাম, বুঝতে পেরেছি। তার মানে আমরা কি বুঝলাম? একজন সাক্ষী প্রথমে তার নিজের পক্ষের আইনজীবী দ্বারা জেরা করা হয়, অর্থাৎ কি, একজন সাক্ষীকে প্রথমে তার নিজের পক্ষের আইনজীবী দ্বারা জেরা করা হয়, পরবর্তীতে আবার তাকে তার বিপরীত পক্ষ জেরা করবে, বিপরীত পক্ষ জেরা করবে। এবং এই ক্ষেত্রে সে চাইলেই ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে। গত ক্লাসে ইঙ্গিতবাহী প্রশ্ন বুঝেছিলাম না? বুঝেছিলাম? গত ক্লাসে ইঙ্গিতবাহী প্রশ্ন বুঝেছিলাম? জি ম্যাম। বলেন তো ইঙ্গিতবাহী প্রশ্নটা কি? জি ম্যাম, যে প্রশ্নের মধ্যে উত্তর লক্ষ্যে থাকে সেটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। যে প্রশ্ন উত্তর থাকবে সেটাই হচ্ছে আমার ইঙ্গিতবাহী প্রশ্ন। ঠিক আছে? তাহলে জেরার মধ্যে আমি অবশ্যই চাইলে পারি ইঙ্গিতবাহী প্রশ্ন, পারি না? পারি কি না? জি ম্যাম। ওকে, তাহলে সুতরাং এই যে উপসংহার, সুতরাং সাধারণত একজন সাক্ষী, আচ্ছা বলেই তো দিলাম। আচ্ছা, এরপরে প্রশ্নটা কি, দেখেন দেওয়ানি এবং ফৌজদারি মামলায় সাধারণত একই সাক্ষ্য হয়, এই নীতির কোনো ব্যতিক্রম আছে কি? বলেন, এই নীতির কোনো ব্যতিক্রম আছে কি? জি ম্যাম, অবশ্যই আছে। কি ধরনের ব্যতিক্রম আছে? কি ধরনের ব্যতিক্রম আছে বলেন?
ব্যতিক্রম আছে যে বললেন, কেমন ব্যতিক্রম আছে আমি তো শুনি। জি ম্যাম, দেওয়ানি মামলায় যেটা আছে সেটা হচ্ছে দেওয়ানি মামলা তো দীর্ঘসূত্রিতার ব্যাপার। এইটা প্রায়শ আপনার সময় সাপেক্ষ, মানে অনেক লম্বা একটা সময় নিয়ে করতে হয়। আর ফৌজদারি মামলায় আপনার এটা করতে হয়, বাট এটা সময় অতটা লাগে না। এটা তাৎক্ষণিক ভাবে হয়, আবার অনেক সময় ঝুলিয়ে রাখে, কিন্তু বেশিরভাগ এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। এটা একটা পার্থক্য। আরো যেটা আছে ম্যাম, সংখ্যাগত দিক দিয়ে উম স- আহ, আরেকটা মনে আসছে না ম্যাম, এই তো পড়ছিলাম। হয়েছে হয়েছে আহ, ভালোই। হ্যাঁ, আপাতত আরেকটু দেখে নিলে আরেকটু মনে থাকবে। সমস্যা নাই, মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ আমি বলি, দেখেন, দেওয়ানি এবং ফৌজদারি মামলায় সাক্ষ্য গ্রহণের নীতিতে কিছুটা ব্যতিক্রম আছে, যদিও উভয় ক্ষেত্রেই সাক্ষ্য আইন 1872 প্রযোজ্য। অর্থাৎ সাক্ষ্য আইন ছাড়া না আপনি দেওয়ানি মামলা টার্গেট মানে ফিল আপ করতে পারবেন ঠিকঠাক মতো, না আপনি ফৌজদারি মামলা পারবেন, ঠিক আছে? তো দেওয়ানি মামলায় মূলত দলিলের উপর নির্ভর করা হয়, আর ফৌজদারি মামলায় মৌখিক এবং চাক্ষুষ সাক্ষ্যের উপর নির্ধারণ করা হয়। দেওয়ানি মামলায় আপনি যতই মুখে বলতে থাকেন না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত দলিল অর্থাৎ কাগজপত্র ঠিকঠাক দেখাতে না পারবেন, আপনার রায় আদালত দিবেই না, অর্থাৎ আপনার পক্ষে কোনো রায় ঘোষণা হবে না, ঠিক আছে? আর ফৌজদারি মামলায় যে জিনিসটা হয়, আপনি যতই ডকুমেন্ট দেখেন না কেন, এই জায়গায় আই উইটনেসের সাক্ষ্যটা বেশি গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে? আপনি পুরো আলামত দেখাইলেন, পোস্টমর্টম রিপোর্ট দেখাইলেন, হ্যাঁ, তারপরে ডেথ সার্টিফিকেট, সবকিছু এভরিথিং ইজ ওকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আই উইটনেস মৌখিক ভাবে সাক্ষ্য উপস্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত সেটা গ্রহণযোগ্য হবে না। তো এই জন্যই বলা হয়েছে, যদিও দেওয়ানি এবং ফৌজদারি মামলা উভয় ক্ষেত্রেই সাক্ষ্য আইন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবুও আপনার কিছু ব্যতিক্রম তো আছে। তা না হলে তো এমনি এমনি এটা দেওয়ানি মামলা আর ফৌজদারি মামলা হইতো, হইতো বলে? দেওয়ানি মামলা আর ফৌজদারি মামলা হইতো? না ম্যাম। হ্যাঁ, যদি আপনার ব্যতিক্রম নাই থাকতো, তাহলে একই কোর্টেই সবাই মামলা করতো, দেওয়ানি ফৌজদারি উভয়ই একই কোর্টেই মামলা করতো। ব্যতিক্রম আছে বিধায়ী আপনার মামলাটা কি আলাদা আলাদা কোর্টে করা হয়। এই জন্য সাক্ষ্য গ্রহণের নীতিটাও আপনার ব্যতিক্রম, ঠিক আছে? কিরকম? আপনি দেওয়ানি মামলায় আপনার কোনো ঝুট ঝামেলা নাই, সেই জায়গায় আপনার কাগজপত্রেই কথা বলবে, সেই জায়গায় আপনার এক্সট্রা করে কোনো সাক্ষ্য উপস্থাপন বা কিছু করার দরকার নেই, এখানে কোনো ঝুট ঝামেলার দরকার নেই। কিন্তু ফৌজদারি মামলায় আপনি যতই কাগজপত্র উপস্থাপন করেন না কেন, আপনার অবশ্যই অবশ্যই লাগবে, আচ্ছা মানে কি বলি, চাক্ষুষ সাক্ষ্য লাগবে। আচ্ছা, এছাড়াও ফৌজদারি মামলায় সাধারণত আইনি সময়সীমা থাকে এবং একটি মাত্র সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া যেতে পারে, যা দেওয়ানি মামলায় সম্ভব না। কেন বলছে কথাটা বলতে পারেন? দেওয়ানি মামলায় একটা সাক্ষীর উপর উপস্থাপন করা সম্ভব না এবং সময়সীমা থাকে না, কিন্তু ফৌজদারি মামলায় নাকি একটা বিষয়ের উপর সাক্ষী, এটা কেন হবে বলেন আমাকে, বলেন তো। ম্যাম, ফৌজদারি মামলাটা তো সাক্ষীর উপরই ডিপেন্ডেন্ট। আপনি তো ওই যে আপনি বললেন যে এটা আসলে কোনো দালিলিক মানে দলিলপত্র ছাড়াও হচ্ছে একমাত্র চাক্ষুষ এবং হচ্ছে মৌখিক সাক্ষ্য দরকার। তো সম্ভবত ওই কারণে একটা সাক্ষীর উপর ডিপেন্ড করে রায় দেওয়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বিষয় মোটামুটি আসছে, আমি এবার বুঝাই বলি একটু। দেখেন, একজন সাক্ষী যদি আপনার পুরো বিষয়টা ধরেন, একটা মাকে তার বাচ্চার সামনে খুন করে ফেলা হয়েছে, এখন পুরা মামলাটার মধ্যে শুধু ওই বাচ্চাটা যেহেতু আই উইটনেস, সে যদি আইসা সাক্ষ্য দিয়ে থাকে আদালতের কাছে এবং তার সাক্ষ্যের সাথে যদি মানে উপস্থাপিত আলামত যদি মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আর কোনো সাক্ষ্য বা সাক্ষ্য নেওয়ার দরকার আছে এই মামলাটার মধ্যে? বলে দরকার আছে? না, আমার সামনে না কি ম্যাম। হয়েছে, আমি নিজে যখন আইসা আদালতের কাছে সবকিছু বলতেছি এবং সেই অনুপাতে আলামত গুলো সবকিছু মিলে যাচ্ছে পানির মতো পরিষ্কার, সেই ক্ষেত্রে তো আমার এখানে আর সাক্ষীই দরকার হচ্ছে না, কোনো সাক্ষীকেই দরকার হচ্ছে না। হ্যাঁ, এবং একজন সাক্ষীর সাক্ষীটাও সাক্ষ্য এমন, দিয়ে আদালত রায় দিতে পারছে। হ্যাঁ, এবং সেই জন্যই তো বললাম সাক্ষীটাও এমন চাক্ষুষ একজন সাক্ষ্য। এবং হ্যাঁ, চাক্ষুষ সাক্ষী অর্থাৎ সরাসরি প্রমাণের উপর নির্ভর করতে হবে। ফৌজদারি মামলায় একজন সাক্ষী দিয়ে সেটা ডিসমিস হবে, কিন্তু দেওয়ানি মামলায় আপনি এটা পারবেন না।
দেওয়ানি মামলায় আপনাকে তো কাগজপত্র দেখাইতেই হবে এবং সেই কাগজপত্রের সুপারিশে আপনাকে অনেক সাক্ষী রাখতে হবে। কিরকম? ধরেন বেআইনি ধরেন একটা সম্পত্তি বেআইনি বেদখলের মামলা হয়েছে, ঠিক আছে, এবং জায়গায় বাদী দাবি করতেছে যে ভুয়া বা জাল দলিল প্রস্তুত করে সে আমাকে বাড়ি থেকে বের করেছে। বিবাদী দাবি করতেছে যে না, এই জায়গাটা আমি তার বাবার কাছ থেকে আমি কিনে নিছি, বিক্রয় সূত্রে আমি এই সম্পত্তির মালিক। তাহলে এইটা যে আসলে বিক্রয় সূত্রে সম্পত্তির মালিক, ডকুমেন্ট দেখাইলো, দলিলের যে লেখক তার প্রমাণ মানে সাক্ষ্য লাগবে। এরপর তার বাবা যে সিগনেচার করছে, ঠিক আছে, যে অফিসে গিয়ে সিগনেচার করছে, রেজিস্ট্রি অফিসে গিয়ে, তার আপনার কি লাগবে, সাক্ষ্য লাগবে। তারপরে এটা যে আসলেই তার বাবার আপনার লিখিত দলিল, ঠিক আছে, অর্থাৎ আপনার তার বাবা যে সিগনেচার করছে সেটা প্রমাণের জন্য তার বাপের হাতের লেখা প্রমাণ করার জন্য একজন বিশেষজ্ঞ লাগবে, ঠিক আছে। এবং পাশাপাশি ওই দলিলটা প্রস্তুত করার সময় অর্থাৎ তাদের মধ্যে যখন ডিল হচ্ছিল ওই সময় যে ব্যক্তি সাক্ষী হিসেবে উপস্থিত ছিল তার সাক্ষ্য লাগছে। তাহলে দেখেন এই বিবাদীর কাছে তো 3-4 জন সাক্ষী লাগে গেল, লাগলো না? তারপর আবার বাদী প্রমাণ করবে, বাদী তো চুপ করে বসে থাকবে না, তাহলে বাদীর কেন সেটা প্রমাণ করার জন্য আরো 5-6 জন লাগলো, ঠিক আছে। তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি দেওয়ানি মামলা যতই সিম্পল ভাবে আপনি দায়ের করেন না কেন, একজন সাক্ষীর সাক্ষ্য দিয়ে বা শুধুমাত্র ডকুমেন্ট দিয়ে কি এটা রায় দেওয়া সম্ভব? সম্ভব? জি না ম্যাম, এটা সম্ভব না। সম্ভবই না, লাগবে এখানে। এই জন্যই বলা হয় দেওয়ানি মামলা মাসের পর মাস, বছরের পর বছর ঝুলে থাকে। আমার মামলা, আমার বাচ্চা কাচ্চা, আমার বাচ্চা কাচ্চার বাচ্চা কাচ্চা, এরকম অর্থাৎ নাতি পুতি পুতি সবাই থাকে, বুঝতে পারছেন? এই জন্য বলা হয়েছে যে দেওয়ানি মামলা, আরেকটা বিষয়, দেওয়ানি মামলায় ওই যে টাইম লিমিটেশনটা দেয়া থাকে না, এই জন্যই ঝামেলা, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে দেখেন ব্যতিক্রম গুলো কি কি একটু আমরা যদি আলোচনা করি, তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম এটা কিন্তু এই যে শুধুমাত্র ভূমিকাটাই আলোচনা করছে। এই ভূমিকার মধ্যেই আপনাকে আপনার প্রশ্নের উত্তরটা এমন ভাবে মানে প্রেজেন্ট করতে হবে যে আপনার এই ভূমিকার মধ্যেই প্রশ্নের উত্তরটা হয়ে গেছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা ইনফরমেশন আপনার এই ভূমিকার মধ্যেই চলে আসবে, বুঝছেন না বিষয়টা? জি ম্যাম, বুঝতে পেরেছি। এই যে বললাম আমি, এই সবকিছু আমি ব্যতিক্রমের মধ্যে আলোচনা করব। দেখবেন সেম মিলে গেছে, যা যা বললাম এতক্ষণ ভূমিকার মধ্যে, এই জিনিসগুলো এই ব্যতিক্রমের মধ্যে পড়বে। দেখেন দেওয়ানি মামলা, এই ধরনের মামলায় দলিলের উপর বেশি নির্ভর করা হয়, যার কারণে কি টাইম শেষ নাকি? আমাকে ওয়ার্নিং দিচ্ছে। যার কারণে এটা প্রায়শই বেশি সময় সাপেক্ষ, যেটা অলরেডি বললাম আমি আপনাদেরকে। ফৌজদারি মামলা, এই মামলায় মৌখিক সাক্ষ্য বা চাক্ষুষ বা সরাসরি প্রমাণের উপরই বেশি জোর দেওয়া হয়। দেওয়ানি মামলা, এই মামলাগুলো দীর্ঘ সময় ধরে চলতে পারে, কারণ এখানে প্রমাণ ও বিচার প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সীমা ম্যাম কি চলে গিয়েছেন? বুঝতে পারতেছি না, ম্যামের হয়তো নেটওয়ার্ক সমস্যা করতেছে মনে হয়, একটু অপেক্ষা যে করেন। কষ্ট করে রাখছে বা কেউ একটু আমাকে বললেন তো, আসলে কি ম্যামের এখানে সমস্যা নাকি আমার এখানেও তো নেটের সমস্যা? জি, আমি শুনতে পাচ্ছি না, প্লিজ। আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু ম্যামের কথা শুনতে পাচ্ছি না। ম্যাম তো নাই, ম্যাম তো লিস্ট নিচে বোধ হয়, হয়তো বা ম্যামের নেট প্রবলেম হচ্ছে। আপনারা একটু চুপ করে, আমি দেখতেছি ম্যামের সাথে কানেকশন করতেছি একটু।